ব্যাংকিংয়ের ক্ষেত্রে ফ্রড ডিটেকশন, কোন ট্রানজ্যাকশনটা ফ্রডুলেন্ট বা কোন ট্রানজ্যাকশনটা একটু বেশি হচ্ছে, এটা এআই এর মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব হচ্ছে। পুরো এন্টায়ারলি কাস্টমার সাপোর্টটা চলে যাবে এজেন্টিক এআই এর কাছে। যে আগে যেখানে হয়তো বা 100 জন কাস্টমার সাপোর্ট সার্ভিস স্টাফ লাগতো, সেখানে হয়তো এই সংখ্যাটা বেশ কিছুটা কমে আসবে। এআই এর প্রতিদ্বন্দ্বী হয়ে যাবো না আমাদের একসাথে মিলেমিশে কাজ করব, মানে কি হবে? টেকশো ইন নেসারের আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন একজন এআই ট্রেনার এবং আইটি কনসালটেন্ট সৈয়দ আতিকুর রহমান। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে। কেমন চলছে এই যে এআই এর যুগে আপনি প্রবেশ করলেন, আমরা সবাই প্রবেশ করলাম, এই যুগটা কেমন চলছে বলে আপনার মনে হয়? সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এটা নিয়ে তো যথেষ্ট আকারে আসলে হাইপ তৈরি হয়েছে লোকজনের ভিতরে। অনেকে আবার দেখা যাচ্ছে যে এটার গুরুত্বটা এখনো রিয়েলাইজ করতে পারছে না, যে কারণে তারা এখনো একটা ডেলিমার মধ্যে রান করতেছে। মানে পার্টিকুলারলি আমাদের দেশে একটা কালচার যেটা আছে, যে দেখা যাচ্ছে যে স্ট্যাটাস কো, মানে যেটাই আছি এটাতেই আমি কমফোর্টেবল থাকতেছি, মানে আমি নতুন কোনো কিছুর ভিতরে আসলে যেতে যাচ্ছি না। আর ট্র্যাডিশনালি দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে আমরা একভাবে কাজ করে আসতেছি, এটাতেই আমাদের সাকসেস। সো দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে আমরা ভিকটিম অফ আওয়ার ওন সাকসেস, মানে আমাদের যে সাকসেসটা ছিল ওইটাই আমাদের ওইটার ভিকটিম আমরা হয়ে যাচ্ছি। আমি যে জায়গায় সাকসেসফুল হয়ে আছি, আমার মনে হচ্ছে যে আবার এই জায়গায় টিকে থাকতে হলে আবার আমাকে চেষ্টা করতে হবে, আবার নতুন কিছু করতে হবে। না, এইটাই ঠিক আছে। আমরা এতদিন তো জেনে আসছি যে এআই, তারপরে আসলে এজেন্টিক এআই খুব আরো হাইপ তৈরি করেছেন। সো হোয়াট ইজ এজেন্টিক এআই এবং অর্ডিনারি এআই বা মানে ট্র্যাডিশনাল এআই এর সাথে এজেন্টিক এআই এর পার্থক্যটা কি আপনি মনে করেন? আচ্ছা, বেসিক্যালি যেটা হচ্ছে যে এজেন্টিক এর মানে এআই তো নিয়ে আমরা মোটামুটি এখন বুঝতে পেরেছি যে আমরা চ্যাট অ্যাসিস্ট্যান্টকে আমরা কমান্ড দিলে সে আমাদেরকে যেভাবে আমরা কমান্ড করছি বা যেভাবে আমরা প্রম্পট দিচ্ছি, তার এগেনস্টে তারা আমাকে রিপ্লাইটা করে দিচ্ছে। বাট এজেন্টিক এআই ইজ বিয়ন্ড দ্যাট। সো এজেন্টিক এআই বেসিক্যালি আমি যদি বলতে চাই আরপিএ, রোবোটিক প্রসেস অটোমেশন, যেখানে আমি যে ফ্লোতে কাজগুলো করি, ডেলি এসে দেখা যাচ্ছে যে আমি একটার পর একটা স্টেপে কাজ করি। আমাকে সকালে একটা রিপোর্ট পাঠাতে হয়, সেই রিপোর্টটা আমি ফার্স্টে তৈরি করলাম, আমি ইমেলে অ্যাটাচ করলাম, ইমেলে অ্যাটাচ করে একজন বসের কাছে পাঠালাম, উনি অ্যাপ্রুভ করার পরে সেকেন্ড আরেকজনের কাছে চলে গেল। এইটা হচ্ছে রোবোটিক প্রসেস অটোমেশন। আর এর ভিতরে যখন সেই ইমেলের ড্রাফটিংটা সে দেখে দিচ্ছে বা ড্রাফটিংটা আমাকে করে দিচ্ছে, সেই জায়গাটাতে এজেন্টিক এআই। সো বেসিক্যালি এজেন্টিক এআই হচ্ছে রোবোটিক প্রসেস অটোমেশন প্লাস এআই এর একটা সংযুক্ত ধারণা। আর এই পার্থক্যটা দুইটা মিলে এটা এআইতে হচ্ছে যে শুধুমাত্র আমরা যে জিনিসটা করছি, যে একটা জিনিস জেনারেট করছি, যেমন ধরেন আপনি একটা বেশ কিছু কাস্টমার কাছে একটা ইনভয়েস পাঠাতে হবে আপনাকে, শুধু এআই দিয়ে আপনি তখন যেটা করতেছেন যে ইমেলটা ড্রাফট করে নিচ্ছেন, এআই এখানে আপনাকে ইমেলটা ড্রাফট করে দিচ্ছে। কিন্তু এজেন্টিক এআই যে করতেছে, সে ওই ইমেলগুলা সরাসরি কাস্টমারের কাছে পাঠিয়ে দিচ্ছে। আপনি শুধু তাকে কমান্ড দিচ্ছেন, সে নিজের মতো করে নিজে করে ইমেলটা ড্রাফট করে ওখান থেকে সে নিজে পাঠিয়ে দিচ্ছে। আপনি হয়তো চেকব্যাকের জন্য একটা অ্যাপ্রুভাল রাখতে পারেন যে ফাইনাল ইমেল এটা যাচ্ছে, ওটা আপনি অ্যাপ্রুভ করার মাত্র অটোমেটিক্যালি তাদের কাছে চলে যাচ্ছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। তার মানে আমি হচ্ছে তাকে এক ধরনের কমান্ড দিয়ে দিলাম যে আমার এই সময় একে তুমি মেইল করে দাও, মেইলটা হচ্ছে এইটা, এবং সেভাবে করে দিচ্ছে। আমি পূর্ব থেকে নির্ধারণ করে রাখলাম এবং সময় মতো সেগুলো মেইল পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা কি বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে এই এই এজেন্টিক এআই ব্যবহার হতে পারে সবচেয়ে বেশি বলে? এজেন্টিক এআই বেসিক্যালি অ্যাপ্লিকেশন, মানে এমন কোনো সেক্টর নাই যেখানে আমি দেখি কর্পোরেট ইয়েতে। যেমন আমি আমার ব্যক্তিগত ওয়ার্ক প্লেসের কিছু এক্সাম্পল দিচ্ছি। আমি এআই ট্রেনার হিসেবে কাজ করছি। তো একটা সময় যেটা হতো যে আমি ট্রেনিংয়ে গেলে আমাকে একজন অ্যাসিস্ট্যান্ট সাথে করে নিয়ে যেতে হতো। সে অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমার সবই প্রায় টেকনিক্যাল ট্রেনিং থাকে। তো দেখা যাচ্ছে যে সে কোনো একটা জিনিস বুঝতেছে না, একজন পার্টিসিপেন্ট, তার কাছে গিয়ে তাকে সেই অ্যাসিস্টটা করতে হতো। বা ধরেন একটা প্রম্পট লিখতেছে সে, প্রথম দিকে ধরেন একটা প্রম্পট সে লিখতেছে, প্রম্পটটা ঠিকমতো লিখেছে কিনা, অ্যাসিস্ট্যান্ট গিয়ে তাকে সেই ফ্রেমওয়ার্কটা বুঝাই দিত, ভাই আপনি এটা এইভাবে লিখতেছেন। এখন আমি কি করতেছি, ট্রেনিংয়ের মধ্যে এসে সেই পার্টিসিপেন্ট একটা ফর্মের মধ্যে এসে ওই প্রম্পটটা লিখতেছেন, প্রম্পটটা লিখে উনি যা সাবমিট করে দিচ্ছেন, অটোমেটিক্যালি এটা একটা এআই ইন্টারফেসের মাধ্যমে চ্যাট জিপিটি ওনার ওই প্রম্পটটাকে এক্সামিন করতেছে,
ওনার প্রম্পটটাকে উনি যে প্রম্পটের যে ফ্রেমওয়ার্কটা আছে সেই ফ্রেমওয়ার্কের মধ্যে কোন কোন জিনিসগুলো উনি ফিল আপ করতে পেরেছেন ওগুলো দেখে ওটার এগেনস্টে ওনাকে একটা স্কোরিং করে দিচ্ছেন। এডিশনালি ওনাকে বলে দিচ্ছেন আপনার প্রম্পটের বেস্ট ভার্সন এটা হতে পারতো। আচ্ছা, আর লাস্টে ওনাকে একদম স্কোরিং মেথডটা দিয়ে দিচ্ছেন যে আপনাকে আমরা এইভাবে স্কোরিং করতেছি, যাতে সে ফুললি অ্যাওয়ার থাকে যে তার প্রম্পটটা কীভাবে স্কোরিং করা আছে। সো এইটা দেখা যাচ্ছে যে আমি ট্র্যাডিশনাল ট্রেনিংয়ের ক্ষেত্রে কী হতো, ওই সর্বোচ্চ 4-5 জনের প্রম্পট নিয়ে আমি দেখে দিতে পারতাম। এখন এজেন্টিক এআইয়ের সাথে আমি এখানে এজেন্টিক এআই ব্যবহার করছি। 100 জন যদি প্রম্পট দেয় 1 মিনিটের মধ্যে তার কাছে ফুল প্রম্পটের ইয়েটা চলে যাচ্ছে। সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ এআই। আমি বলছি যে বর্তমানে বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে কোন কোন সেকশনে এই এজেন্টিক এআই সবচেয়ে দ্রুত ব্যবহার করা সম্ভব? বা যেমন আপনি ব্যাংকিংয়ের ক্ষেত্রে ফ্রড ডিটেকশন, সো হাজার ট্রানজ্যাকশন হচ্ছে, কোন ট্রানজ্যাকশনটা ফ্রডুলেন্ট বা কোন ট্রানজ্যাকশনটা একটু বেশি হচ্ছে এটা এআইয়ের মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব হচ্ছে। বিভিন্ন অটোমেশনের এজেন্টিক এআইয়ের মাধ্যমে সে অটোমেটিক্যালি এই জিনিসগুলো করে দিচ্ছে। তারপরে আমাদের স্টাডি সেক্টরে, এডুকেশন সেক্টরে টিচাররা একদম মানে অটোমেটেড কুইজ জেনারেট করে স্টুডেন্টদের কাছে কুইজ, একটা সারাদিন একটা টপিক পড়ালেন, টপিকটা পড়িয়ে আপনি এআইকে সাবমিট করে দিলেন, এআই নিজে কুইজটা তৈরি করে স্টুডেন্টদেরকে ইমেলে পাঠিয়ে দিল, স্টুডেন্টরা সেটা রিপ্লাই দিয়ে দিল এবং তাদের অটোমেটিক স্কোরিং হয়ে গেল। সেইখানে একটা জায়গা আছে। ব্যাপক অ্যাপ্লিকেশন হবে ই কমার্স ইন্ডাস্ট্রিতে, যেখানে পুরো এন্টায়ারলি কাস্টমার সাপোর্টটা চলে যাবে এজেন্টিক এর কাছে। কাস্টমারকে বুঝে সে কিভাবে কি জিনিসটা চাচ্ছে, কাস্টমারের কোয়ারিগুলো রিপ্লাই করা, মানে হার্ডলি দেখা যাচ্ছে যে আগে যেখানে হয়তো বা 100 জন কাস্টমার সাপোর্ট সার্ভিস স্টাফ লাগতো, সেখানে হয়তো এই সংখ্যাটা বেশ কিছুটা কমে আসবে। তার মানে যে কাজগুলো করতে অনেক ভাবতে হতো বা কোনো একাধিক লোক সেখানে এফোর্ট দিতে হতো, সেটা কমে যাচ্ছে, সেই চাপগুলো কমে যাচ্ছে, একিউবিসি বাড়ছে। জি, একিউবিসি বাড়ছে। আচ্ছা, তাহলে আমি যেটা বলছি, এজেন্টিক এআই কি আমাদের কাজের ধরনটা একেবারে পাল্টে দিবে? আমরা কি এআই এর সাথে এআই এর প্রতিদ্বন্দ্বী হয়ে যাবো, না আমাদের একসাথে মিলেমিশে কাজ করব? মানে কি হবে, সে আমার সহায়ক হবে না আমার প্রতিদ্বন্দ্বী হবে? এর কাজের ধরনটা কি পাল্টে দিবে কিনা একেবারে? জি। এখানে যেটা হচ্ছে যে আলটিমেটলি ইভেনচুয়ালি যেটা হবে যে আপনার রেগুলার যে ধরেন কাস্টমার সার্ভিস সাপোর্ট স্টাফ হিসেবে আপনাকে ধরেন রেগুলার একটা জিনিসে আশা করতে হচ্ছে। এখন যেটা হচ্ছে, যখন আপনার কাছে দেখা যাবে যে খুব এন্ড অফ দ্য ডেতে আগে খুব সাধারণ কলগুলো আসা শুরু করতো, এখন সাধারণ কলগুলো এজেন্টস হ্যান্ডেল করছে, খুব ক্রিটিক্যাল ইস্যু হয়ে গেলে তখন আপনার কাছে আসে। এখন আপনি একটা বড় ফ্রি টাইম পাচ্ছেন, এই ফ্রি টাইমটাতে ইউ ক্যান স্টার্ট ক্রিটিক্যাল থিঙ্কিং বা ক্রিয়েটিভ থিঙ্কিং। আপনি কিভাবে এই জায়গাটাতে আরও মানে আপনি তখন আগে দেখা যাচ্ছে কল ধরতে আপনার এই ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের কোনো জায়গা থাকতো না বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কোনো জায়গা থাকতো না। আপনি এই সার্ভিসটাকে আরও কীভাবে বেটার করতে পারবেন বা আপনি এই জায়গাটাতে আরও কীভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে করতে পারেন, কাস্টমারের আপনি নিজের মতো করে কিছু রিসার্চ করতে পারবেন, আপনি আপনার মতো সময় পাবেন। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমার ক্যাপাবিলিটি আমি আরো বাড়াতে পারবো, আমার Capacity কাজের আরো দক্ষতা আরো বাড়বে এবং বিভিন্ন ওয়েতে আমি ভাবতে পারবো এবং সবচেয়ে সহজ ওয়েটা চুজ করে আমি আরো আমার কাজের ফ্লো বাড়াতে পারবো, আমার বিজনেসও বাড়াতে পারবো। সেই সাথে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি তো অনেকদিন ধরে এআই এর সাথে কাজ করছেন, আপনি আপনার প্রতিষ্ঠানে এই যে এজেন্টিক এআই এর কি ব্যবহার করছেন? আপনার নিজের প্রতিষ্ঠানে, আপনি অবশ্যই একজন এন্টারপ্রেনার, আপনার নিজের প্রতিষ্ঠান আছে, সেখানে আপনি এজেন্টিক এআই কিভাবে ব্যবহার করছেন? এখানে আমি জাস্ট সিম্পল কয়েকটা এক্সাম্পল দিতে পারি। আমার যেমন আমার তো ওয়েব ডেভেলপমেন্টের বিজনেস আছে, তো সেটার ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানকে আমার সাপোর্ট দিতে হয়েছে। যেমন কিছুদিন আগে কক্সবাজার.net আমার একটা ক্লায়েন্ট একটা ওয়েবসাইট লঞ্চ করেছে। তো তার যেটা হচ্ছে যে দ্যাট ওয়াজ লাইক এন ইনফরমেশন পোর্টাল। তো ওখানে সমস্ত হোটেলের ইনফরমেশন থাকবে। তো এখন কক্সবাজারে তো প্রচুর পরিমাণে হোটেল, ইনফরমেশনগুলো কীভাবে এটার করতে পারে সে। তো সেখানে আমি তখন যেটা করলাম যে একটা রোবোটিক প্রসেস অটোমেশন ডেভেলপ করলাম। এটা সরাসরি গুগল ম্যাপে ঢুকে সমস্ত ইনফরমেশন, হোটেলগুলোর ইনফরমেশন এবং ওখান থেকে ওটার যে ছবি, গুগলের রিভিউ, যা বেশ কিছু জিনিসপত্র আছে, ছবিটা ওখান থেকে নিয়ে ওই ইনফরমেশনগুলো ওখান থেকে কালেক্ট করেছে
এডিশনালি এটার সাথে ক্রস ম্যাচ করে আবার ট্রিপ অ্যাডভাইজারে ঢুকেছে। ওখান থেকে ঢুকে ওই ইনফরমেশনগুলো ও ম্যাচ করে নিয়েছে এবং ইভেনচুয়ালি আমরা মোটামুটি 190টা হোটেলের ডাটা দেখা যাচ্ছে যে উইদিন এ পিরিয়ড অফ 2 to 3 আওয়ার্সের মধ্যে আমরা টোটাল ইনফরমেশনটা কালেক্ট করে ওয়েবসাইটে আমরা পপুলেট করি। যদি কোনো মানুষ এটা করতে তার কত সময় লাগে? তার ঘন্টায় সর্বোচ্চ সে 4টা হোটেল বা 5টা হোটেলের ডাটা নিতে পারতো। তাহলে আপনি টোটাল করেছেন কয়টা? 190টা হোটেল প্রায়। ঘন্টায় 4টা হলে তার কতদিন সময় লাগতো এবং কত এফোর্ট দিতে হতো, তাকে কত পে করতে হতো? অনেক কিছু ভাবনার বিষয় আছে। আপনি কমফোর্ট এজেন্টিকে এর সাথে কমফোর্ট ফিল করছেন? জি, এজেন্টিকে তো ডেফিনেটলি এজেন্টিকে দিয়ে আমরা তো এখন অনেক ইনডেপথে গিয়ে আগে তো শুধু রোবোটিক প্রসেস অটোমেশন করতাম, এখন অনেক কিছু চিন্তা ভাবনার জায়গাটা মানে অনেক কিছু ক্রিটিক্যাল, যেমন একটা টপিক আপনি পড়িয়ে শেষ করেছেন, আপনি টপিকটা একদম পিডিএফটা ওখানে আপলোড করে দিচ্ছেন। আমার একটা কুইজ মেকার আছে এজেন্টিকে, ও নিজের মতো করে টোটাল ডকুমেন্টটা পড়ে ও 20টা ক্রিটিক্যাল 10টা ক্রিটিক্যাল কোশ্চেন বলে দিচ্ছে, জেনারেট করে দিচ্ছে। ওর ভিতরে আমি বলে দিচ্ছি যে 2টা হার্ড থাকবে, 4টা ইজি থাকবে, 4টা মিডিয়াম থাকবে, এরকম 10টা কোশ্চেন ওইভাবে ওই ক্যাটাগরিক্যালি ও জেনারেট করে দিচ্ছে। সো আগে যেটা করতে হতো আমাকে বসে নিজে বলতে হতো যে আচ্ছা ঠিক আছে এই কোশ্চেন আগে করতে হবে। তার মানে যে থাউজেন্ড অফ পেজের কোনো ডেটা আগে যদি আমরা করতাম, এই ডেটাটা আমরা নিয়ে পুরোটা পড়তাম, পুরো এখান থেকে কি কোশ্চেন হতে পারে, কি এমসিকিউ হতে পারে, কি অনেক অনেক একটা সময়ের বিষয় এবং মেধাকে পুরো এটার সাথে ফোকাস করতে হতো। এখন যেটা করছেন আপনি এই ডেটা এআইকে দিয়ে দিতেন, পিডিএফটা দিয়ে দিয়েছেন এবং আপনার পছন্দ মতো সে ওইখান থেকেই বের করে দিচ্ছে আপনাকে যে আপনি এই অনেক অনেক সময় এখানে আপনার ফ্রি হয়ে গেল। আপনি নিজে কোনো সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপ করেছেন কিনা? আমার বেশ কিছু তো ডেভেলপ করা হয়েছে, এজেন্টিক বেশ কিছু ফ্লো ডেভেলপ করা হয়েছে। আমি এজেন্টিকের কিছু অ্যাপ্লিকেশন ইউজ করি, তো ওগুলো আমি ইউজ করছি। যেমন একটা আমি একটু জাস্ট মানে রোবোটিক প্রসেস, তখন এআইটা অতটা ইউজ করিনি, এটা বছর 3 আগে আমি ডিজাইন করেছি। আমি একটা প্রকাশনীর সাথে, স্বনামধন্য একটা প্রকাশনীর সাথে কাজ করি, তো ওদের নতুন বই যখন পাবলিশ হতো তখন ওটা আমি কি করতাম, একটা রোবোটিক প্রসেস অটোমেশন দিয়ে একটা ডিজাইন টেমপ্লেটের মধ্যে ফেলে আমি ওদের বইয়ের জন্য যে ফেসবুকের জন্য যেভাবে একটা প্রমোশনাল কন্টেন্ট তৈরি করতে হয়, একটা বইয়ের ডিজাইন সুন্দর করে বইটা করে এইভাবে প্রকাশিত হচ্ছে। ওটা টেমপ্লেট বেসড একটা ডিজাইন থেকে ওটা অটোমেটিক্যালি টেমপ্লেট বেসড ডিজাইনটা তৈরি হয়ে যেত, ডিজাইনটা ডাউনলোড হয়ে ওটা শিডিউলিং হয়ে যেত কোন প্ল্যাটফর্মে কখন পাবলিশ হবে, প্লাস ওইটা পুশ নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত যত ইউজার আমার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করা আছে তাদের কাছে অটোমেটিক্যালি পুশ নোটিফিকেশনে চলে যেত। মানে ম্যাক্সিমাম রিচ, আমি দেখা যাচ্ছে যে 1-2 হাজার সাবস্ক্রিপশন করা আছে আমার ওয়েবসাইটে, মানে পুশ নোটিফিকেশন আপনারা বিভিন্ন নিউজ পেপারে ঢুকে দেখেন যে অ্যালার্ট পেতে চান কিনা, ওরকম যারা অ্যালার্ট সাবস্ক্রাইব করা আছে তাদের কাছে সাথে সাথে চলে যেত। তো দেখা যাচ্ছে যে একটা বই পাবলিশ হলে তখন আমি প্রসেসটা চালাতাম, অটোমেটিক্যালি ওই ইনফরমেশনগুলো চলে যেত। আর এখন ক্লাউড বেসড সাথে যেটা হয়েছে এজেন্টিক এআইয়ের মাধ্যমে আমি এখন যেটা করছি, ওই আসার আগে তো টেমপ্লেট বেসড ডিজাইন আমি করতাম, ফিক্সড কিছু ডিজাইন দেওয়া ছিল। এখন সে যেটা হচ্ছে যে সে সম্পূর্ণ ওই বইয়ের কনটেক্সট অনুযায়ী ওইভাবে সে ফেসবুকের জন্য কন্টেন্ট ডিজাইন করতেছে এবং লেখাটাও ওইভাবে করতেছে, কীভাবে সে কাস্টমারকে হুক করবে, এই বইটার জন্য কাস্টমারকে কিভাবে হুক করতে হবে, একটা থ্রিলার বই, একটা ওয়েস্টার্ন বই, এটার জন্য কিভাবে সে কাস্টমারকে হুক করতে হবে, ওইভাবে সে কন্টেন্টগুলো ডিজাইন করতেছে এবং ইভেনচুয়ালি সে ওইভাবে অটোমেটিক্যালি পুরো জিনিসটা ডিস্ট্রিবিউট করতেছে। আমি দেখা যাচ্ছে যে দিন শেষে একটা মেল পাচ্ছি যে আজকে এই জিনিসটা ডিস্ট্রিবিউট হয়েছে, পুরো রিপোর্টটা করে আপনাকে দিচ্ছে। হ্যাঁ, পুরো জিনিসটা জাস্ট করে দিচ্ছে। এটা এখন আমি আর ম্যানুয়ালি কোনো টাচই করতেছি না, অটোমেটিক্যালি পুরো জিনিসটা হচ্ছে, বই পাবলিশ হচ্ছে অটোমেটিক্যালি ক্লাউডের ভিতরে অ্যাপ্লিকেশনটা চলতেছে। আগে চালাতাম ডেস্কটপে, এখন চলতেছে ক্লাউডের। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফকাবলা রেজিস্ট্রি। আচ্ছা, এরকম কি করা সম্ভব যে আমি একটা প্ল্যান করে রাখলাম, আমি আগামী 1 সপ্তাহ এই ক্যাম্পেইন করবো বা এই পোস্ট আমার ইনস্টাগ্রাম সহ ফেসবুক, ইউটিউব, টিকটক এই পোস্টগুলো আমি করব, কিন্তু সেটা আমি নিজে করব না, আমি একটা শিডিউল করে রাখবো, এজেন্ট এআই থাকবে এবং সেই কাজগুলো টাইমলি করে দিবে এরকম
হ্যাঁ, এটা তো আপনি একদম একটা শিডিউল ক্যালেন্ডার বানিয়ে রাখতে পারেন। অটোমেটিক্যালি ও দেখা যাচ্ছে যে Google শিটের মধ্যে আপনি দিয়ে দিলেন যে কোন তারিখে কবে কি হবে। ওইভাবে ও শিডিউলিং করে রাখলো এবং প্রত্যেকদিন সে ডেইলি ওই শিডিউলটা ট্রিগার করে সে ওভাবে আপনার জিনিসগুলো অটোমেটিক ডিস্ট্রিবিউশন করে ফেলবে। আমাদের যে জেনারেশন, নেক্সট জেনারেশন আছে, জেনজি যারা, তারা এআইটাকে কিভাবে ব্যবহার করছে এবং আসলে কিভাবে ব্যবহার করা উচিত, কিভাবে ব্যবহার করলে তারা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে? এখানে ভাই যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি মাঝে, মাঝে কিছু ইউনিভার্সিটি ট্রেনিং এ পার্টিসিপেট করি। কিছু স্টিল ওই লেভেলের কিছু মানে স্টুডেন্টদেরকে আমি দেখতেছি যারা আসলে দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্টের একটা স্লাইড ঠিক মতো তৈরি করতে পারতেছে না। আবার কিছু অসম্ভব কিছু ভালো ছেলের সাথে আমার দেখা শুরু হয়েছে যে যারা ভেরি enthusiastic, তারা একের পর এক খুঁজে বের করতেছে যে কোথায় আমি একটা কোর্স করব, কোথায় একটা ইয়ে করব। সো আল্টিমেটলি জেনজি বা নতুন জেনারেশনের জন্য ভাই আমি একটা জিনিস যেটা বলি, অনেক বেশি ডিস্টারবেন্স, অনেক বেশি নয়েজ, পার্টিকুলারলি ডিউ টু সোশ্যাল মিডিয়া। এই জিনিসটা দেখা যাচ্ছে যে আমাদের একটা সময়ের একটা বড় অংশ নিয়ে নিচ্ছে। সো আপনারা টেকনোলজির সাথে একটু অ্যাডাপ্ট হন। একটা নির্দিষ্ট একটা টাইম ফোকাস করেন যে ওই টাইমটাতে আপনি শুধু টেকনোলজির দিকটা ইয়ে করবেন। এআই এর ব্যবহারটা শুধু ChatGPT-র মধ্যেই মানে পরীক্ষার প্রশ্নের উত্তর বা ইয়ে করার জন্য, এর আসলে এআইটা টোটাল লার্নিং এক্সপেরিয়েন্সটাকে আপনাকে চেঞ্জ করে ফেলবে। আপনি কি করতে চাচ্ছেন? আপনি কোথায় পৌঁছাতে চাচ্ছেন? আপনি একটা নতুন একটা সাবজেক্ট ম্যাটার শিখতে চাচ্ছেন, আপনাকে ফুল একটা রোড ম্যাপ সে তৈরি করে দিতে পারবে। তার আগে অবশ্যই সে আপনাকে অ্যাসেস করে নিতে পারবে। আপনার ইন্টেলিজেন্স কোন লেভেলে বা আপনার বোঝার লেভেলটা কী? ওইটার উপরে বেসিস করে সে আপনাকে এন্টায়ারলি আপনার জন্য কাস্টমাইজ একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স তৈরি করে দিতে পারে। সো স্কাই ইজ দ্য লিমিট। মানে এআইটাকে আপনারা শুধু ChatGPT-তে একটা পরীক্ষার জন্য ব্যবহার করে না করে এটার আরও অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন আছে। আপনি সারা জীবন চিন্তা করছেন নিজের জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করবেন। আপনি আপনার ফ্রেন্ডের পিছন দৌড়ান যে আমার একটা ওয়েবসাইট বানায় দে। আপনার সেই ফ্রেন্ড দেয় না, পার্ট নেয়। আপনি নিজে করে নিতে পারতেছেন ভাই। এখন খুব সহজে আপনি এটা করতে পারবেন। আপনি একটা যখন ইন্টারভিউ বোর্ডে আপনি যখন যাবেন, আপনি একটা সিভি প্লেস করবেন, আপনার ফ্রেন্ডও প্লেস করবে। আপনি যখন বলুন, স্যার আমার একটা ওয়েবসাইট আছে, এই কিউআর কোডটা ভিজিট করে আপনি দেখেন। ওই ইন্টারভিউ বোর্ডে আপনার একটা আলাদা ইমপ্রেশন ক্রিয়েট হবে। আপনি যদি আমাদের দর্শককে ৩টা টুলের, এআই টুলের বিষয়ে সাজেস্ট করতে চান, ৩টা। আমি এখানে ৩টা টুলের কথা বলবো। একটা সরাসরি এআই না, এজেন্টিকের জন্য আমি বলছি। আপনারা বেসিক্যালি ChatGPT যেটা আছে এটা মাস্টারিং করেন। রিসার্চের জন্য সবচেয়ে ভালো টুল এখন পর্যন্ত নোটবুক এলেন, গুগলের প্রোডাক্ট যেটা। এটা মানে আপনি একটা সাবজেক্ট ম্যাটার শিখবেন, এখানে ও নানা ধরনের অ্যাসেট আপনাকে তৈরি করে দিতে পারে। যেমন আজকে গাড়িতে আসার সময় আমি একটা এআইয়ের একটা বিষয় সম্পর্কে আমি জাস্ট নোটবুক এলিমেন্ট লোড করে দিয়েছি। ওখানে ওরা নিজেরা একটা পডকাস্ট তৈরি করে দিয়েছে ওই সাবজেক্ট ম্যাটারের উপরে। ২ জন আলোচনা করেছে এবং আস্তে, আস্তে আমার মোটামুটি ওই জিনিসটা একটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তৃতীয়, আর লাস্ট যেটা আছে যে আমি বলব যে আপনারা অবশ্যই ওয়ার্কফ্লো অটোমেশন এই জিনিসটা শিখেন। এটা আপনি ব্যক্তি লাইফে যেমন ইউজ করতে পারবেন, আপনি সেটা আপনার যে জবে আপনি জয়েন করতেছেন বা আপনি যে বিজনেস করতে চাচ্ছেন সেই জায়গাটাতে আপনি জয়েন করেন। ওয়ার্কফ্লো অটোমেশনের জন্য কোন টুল? আপনি বেশ কয়েকটা ইয়ে আছে। আপনি প্রাইমারিলি যদি ডেস্কটপ অটোমেশনের জন্য কথা যদি চিন্তা করেন তাহলে মাইক্রোসফটের খুব ভালো একটা প্রোডাক্ট আছে, মাইক্রোসফট পাওয়ার অটোমেট ডেস্কটপ। এটা এন্টায়ারলি ফ্রি। আপনি মাইক্রোসফটে লগ ইন করে এটা ইউজ করতে পারবেন। নামটা যদি আরেকবার বলতেন। মাইক্রোসফট পাওয়ার অটোমেট ডেস্কটপ। তো এটা আপনি ইউজ করতে পারবেন। আর যেটা হচ্ছে যে এরপরে যদি একটু অ্যাডভান্স লেভেলে যান তখন ক্লাউড বেসড অটোমেশন N8N ইউজ করতে পারেন আপনারা। N8N। জি, N8N নিয়ে দেখছি এখন খুব হাইপ চলছে। জি। সবাই এটার উপর এক ধরনের ঝাঁপিয়ে পড়ছে। এইটার ভবিষ্যৎ কি আপনার মনে করেন এটা? N8N বেসিক্যালি আসছে মানে ভিডি টাইপের আরকি। যেটা হচ্ছে যে আসলাম, দেখলাম, জয় করলাম টাইপের। আচ্ছা। মাইক্রোসফটের নিজস্ব যেটা আছে পাওয়ার ক্লাউড সফট সলিউশন যেটা আছে ওটা আমি ব্যবহার করেছি, বাট ওখানে দেখা যাচ্ছে স্টিল কিছু বাগস আছে। আর যেটা হচ্ছে যে মানে এরকম আরও বেশ কয়েকটা আছে। ইউআই পাথের কথা যদি বলি, এটা লার্নিং কার্ভ অনেক বড়, অনেকটা সময় সাপেক্ষ। N8N-এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা মানে বিশাল একটা কমিউনিটি আছে। যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য ওয়ার্ডপ্রেসের যে একটা কমিউনিটি আছে, ওয়ার্ডপ্রেস বিখ্যাত এই কারণে যে বিশাল একটা কমিউনিটি আছে। সো N8N-এর জিনিসটা হচ্ছে লার্নিং কার্ভটা খুব সহজ এবং খুব সহজে আপনি প্রচুর ইন্টিগ্রেশন আছে। ইউ থিঙ্ক
আপনি মানে এমন কোনো কিছু খুঁজে পাবেন না যেটা আপনার নেই। আর N8 বেসিক্যালি একটু মানে প্রাইমারিলি একটু প্রবলেম যেটা ফেস করতে পারেন যে ওটার একটা ফার্স্টে একটা বড় পেমেন্টের অংশ আছে, যেটা যদি আপনারা এই মুহূর্তে অ্যাভয়েড করতে চান, আপনার make.com আরেকটা আছে, make.com ওইটা ইউজ করতে পারেন। ওখানে একটা ফ্রি টায়ার আছে, ওটার মধ্যে আপনি মোটামুটি অটোমেশনের একটা হ্যান্ডস অন প্র্যাকটিস করতে পারবেন। এটা আপনি এন্টায়ারলি ক্লাউড বেসড অটোমেশন, মানে যেটা আপনি ঘুমায় থাকলেও অপারেশন করবে। এই যে এত এআই টুলস আসছে, তো আমরা যারা আছি, আমরা যারা ভোক্তারা, আমরা কিন্তু একটা দ্বিধায় পড়ে যাচ্ছি, আসলে কোনটার ভবিষ্যৎ ভালো। আমি কি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো, আমি কি অ্যাপ ডেভেলপমেন্ট শিখবো, আমি কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবো, নাকি আমি এটা নিয়ে বই লেখা শিখবো, নাকি আমি অটোমেশন। আসলে কোনটা শিখলে, বর্তমানে কোনটা শিখলে আগামী 10 বছর ধরেন, এর মধ্যে তো অনেক পরিবর্তন, আগামী 10 বছর সেইটা কাজে লাগবে। এখন যেটা হচ্ছে যে মানে আপনি 10 বছরের কথা বলছেন, আমি 10 মাসের পরের কথাও ঠিকমতো বলতে পারবো কিনা এখন বলতে পারছি না, কারণ এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে এই সিনারিওটা। যেটা হচ্ছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইল অলওয়েজ বি দেয়ার। এবং এখন আমরা নতুন যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং। মানে আপনি আপনার সিনারিওটা বোঝান। কনটেক্সটটা হচ্ছে প্রম্পটের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা, যে আপনি কেন এই জিনিসটা জানতে চাচ্ছেন, আপনার ওয়াই ডু ইউ ওয়ান্ট টু নো দ্যাট অ্যান্সার, মানে আপনি কোন প্রেক্ষাপটে যেটা জানতে চাচ্ছেন সেটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো আপনি যদি সিঙ্গেল একটা স্কিলের কথা বলেন তাহলে ডেফিনেটলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং তো সব কিছুতেই লাগছে। জি, এখন আমি কি কোনটা করলে ভালো হবে? আমি অ্যাপ ডেভেলপমেন্ট শিখবো, ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখবো, নাকি আমার অটোমেশনটা শিখলে ভালো হবে? কোন দিকটা শিখলে আমাদের যে অডিয়েন্স আছে তারা যদি তাদের মনে এই ধরনের প্রশ্ন যদি থাকে, কি শিখলে এটার ফিউচারটা একটু স্টেবল হবে, একটু দীর্ঘ সময় কাজে লাগবে? যেটা হচ্ছে যে একজন অটোমেশন এক্সপার্ট হিসেবে ডেফিনেটলি আমার প্রাথমিক ভোট থাকবে অটোমেশনের দিকেই। বাট এটা হচ্ছে যে ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি ওয়েব ডেভেলপমেন্টও শিখতে পারেন, স্টিল আপনার কোডিং লাগবে। আপনি পাইথন ছাড়া আসলে এই সমস্ত যত ধরনের আমরা চ্যাট অ্যাসিস্ট্যান্ট যেটা ইউজ করতেছি, পাইথনের প্রাইমারি পারপাস কিন্তু এটা ছিল না। বাট ইভেনচুয়ালি পাইথন ওয়ার্কস ওয়েল উইথ দিস অল থিংস। চ্যাট জিপিটি বলেন, বলেন, যেটা আছে সব কিছু ব্যাক এন্ড ইজ পাওয়ার্ড বাই পাইথন। সো আপনি পাইথন প্রোগ্রামিং শিখতে পারেন, আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টও স্টিল শিখতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। এখন বলছে যে নো কোড ডেভেলপমেন্ট, কোনো কোড লাগছে না, এটা কতটা সত্য? নো কোড ডেভেলপমেন্ট ডেফিনেটলি। এখন আমি যতগুলা এখানে রেফার করলাম, আজকে যতগুলো নিয়ে কথা হলো, পাওয়ার অটোমেট ডেস্কটপ বা যেটা আছে, যে এখানে হচ্ছে যে ইটস ম্যাটার অফ ইয়োর কনভিনিয়েন্স, যে আপনি আপনার ছোটোখাটো খুব কিছু অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাচ্ছেন, বা আপনি এন্টারপ্রাইজ লেভেলেও বেশ কিছু অ্যাপ্লিকেশন হয়তো ডেভেলপ করতে চাচ্ছেন, তখন আপনি দেখা যাচ্ছে নো কোড অটোমেশন টুল দিয়ে এন দিয়ে আপনি করতে পারছেন বা দিয়ে করতে পারছেন। বাট স্টিল মানে আপনাকে ব্যাক এন্ডের কোডটা কিছুটা আইডিয়া থাকা ভালো। বাট আপনি যখন ক্রিটিক্যাল লেভেলের একটা সাইবার সিকিউরিটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাচ্ছেন, তখন আপনাকে কোড জানার আসলে কোনো বিকল্প নেই। একই সাথে সবাই বলতেছে যে কোডিং আর লাগতেছে না, বাট স্টিল কোডিং লাগবে। যারা কোডিং শিখছে বা যারা অলরেডি এই বিষয়ে অভিজ্ঞ, তাদের ভবিষ্যৎ কি মনে করেন আপনি? কোডিং যেটা শিখছেন, মানে যেটাই আপনি শিখেন, বি মাস্টার অফ ইট। আপনি খুব মিডিওকর বা খুব এন্ট্রি লেভেলের একটু দোদুল্যমান বা শেকি থেকে আসলে খুব বেশি কিছু করতে পারবেন। তার মানে আমি বি মাস্টার অফ ইট। এখন যে সময়টা আসছে সেই বিষয়ে পাকাপোক্ত জানতে হবে। এই কিছুটা শিখলাম, কিছুটা জানির সময় আর নাই। কিছু না। যদি কেউ এইভাবে থাকে, কিছুটা জানি, কিছুটা শিখলাম, কিছুটা করব, জি। তাহলে তার জায়গা নাই এখানে। যেই করবে, এখন সময়টা হচ্ছে এইরকম, যেই করবে, যেটাই করবে তার পুরোপুরি করতে হবে, ইয়েস অথবা নো, মাঝামাঝির কোনো জায়গা নেই। আপনি নিজে ব্যবহার করেন সবচেয়ে বেশি এবং ভবিষ্যতে ব্যবহার করতে থাকবেন, এই ধরনের একটা অ্যাপের নাম বলেন যে আপনি খুব ভালোভাবে এটা ব্যবহার করেন, আপনি এইটার সাথে থাকতে চান। ক্লাউড অটোমেশন ক্লাউড ওয়ার্কফ্লো অটোমেশনের জন্য N8 ইজ দ্য বেস্ট, এবং এটার সাথে আমি আছি, এবং এটার উপরে আমার ইনশাল্লাহ ইচ্ছা আছে কিছু ট্রেনিং ম্যাটেরিয়াল ডেভেলপ করে, এবং এটার পিছনে মানে আমি আসলে কিছু ইয়াং যারা আছে তাদের জন্য কিছু
মানে করতে চাচ্ছি, ট্রেনিংয়ের মতো আর কি অ্যারেঞ্জ করতে চাচ্ছি। আপনি অনেকগুলো অটোমেশন করেছেন এনে টেনে। আপনার কাছে কোনটা মনে হয় যে আপনার কাছে এটা মনে হয় যে এটা আপনি একটা চমকপ্রদ কিছু তৈরি করে ফেলেছেন? আমার একজন গাড়ি ব্যবসা করে একজন ফ্রেন্ড আছে, গাড়ি ব্যবসা করে। ও হচ্ছে বিভিন্ন গ্রুপে ওকে পোস্ট করতে হয়। ওকে একটা অটোমেশন ডেভেলপ করে দিয়েছিলাম, ডেস্কটপ অটোমেশন, যেটার মধ্যে দিয়ে ও জাস্ট এক্সেল থেকে ওর পোস্টটা কালেক্ট করতো, করে 42টা ফেসবুক গ্রুপে, এক একটা গ্রুপে ম্যাক্সিমাম 30 সেকেন্ড 8টা-9টা গাড়ির ছবি সহ পোস্ট অটোমেটিক পোস্ট করে দিত। ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগতো 42টা গ্রুপে, একটা না, একটা না 21 মিনিটে পুরো কমপ্লিট। আচ্ছা। আর এআই নিয়ে আমাদের ভুল ধারণাগুলো কি, কি? মানুষের জব নিয়ে নেবে না, জবের ডাইমেনশন চেঞ্জ হবে। আপনি সম্পূর্ণ নতুন ডাইমেনশনে জব করা, নতুন সেটস অফ স্কিল, যেটা আপনার খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। ফ্রিতে শেখার জন্য, অনলাইনে ফ্রিতে শেখার জন্য ওয়েবসাইট যদি কেউ সাজেশন করেন। বেস্ট হচ্ছে আপনার মানে এআই যদি পার্টিকুলারলি শিখতে চান, আমি একটা বলবো skillleap.futurepedia.io, ওদের একটা কোর্স আছে, 14 দিনের বুট ক্যাম্প আছে, ওটা আপনারা করতে পারেন। ইউটিউবে অসংখ্য রিসোর্স আছে, ভালো ভালো কিছু চ্যানেল খুঁজতে পারেন। আপনারা যদি অটোমেশন শিখতে চান, অ্যান্ড্রেস জেনসন, ইনি হচ্ছে ডেনমার্কের একজন লোক। আপনারা পাওয়ার অটোমেট ডেস্কটপ টিউটোরিয়াল দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন, ওনার চ্যানেলটা ফলো করতে পারেন। লার্ন আরপিএ টেকনোলজিস, এটা ইন্ডিয়ান একটা চ্যানেল, এটা খুব ডিটেলসে পাওয়ার অটোমেট ডেস্কটপ শিখতে সাহায্য করবে। 2025 সালে সবচেয়ে ভালো সফট স্কিল কি হতে পারে বলে আপনার মনে হয়? একটা বলতে পারবো না, দুটো বলতে পারি। একটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, আর একটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। এআইকে নিয়ে ভবিষ্যতে সবচেয়ে আশার বিষয় কি? এআই পাওয়ার্ড ওয়ার্কফোর্স, আমাদের তরুণদের ভিতরে এর যে ইয়েটা দেখছি আমি, মানে একটা বড় অংশ এখন খুব হিউজ একটা, প্রায় গত 1 বছরে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে প্রায় $1 বিলিয়ন মতো আয় করেছে, যেটা গত সারা বছরে ছিল, আর এই বছরে 6 মাসে হয়ে গেছে এটা। একজন ব্যক্তি মিনিমাম কতটুকু পড়াশোনা হলে সে এআই ইউজ করতে পারবে? তাকে কি গ্র্যাজুয়েট হতে হবে, মাস্টার্স করতে হবে, নাকি তার মোটামুটি এই সম্পর্কে কম্পিউটার চালাতে পারে, লিখতে পারে, এরকম জ্ঞান হলেই সে? ফেসবুক ইউজ করতে পারলেই হবে, আর কিছু লাগবে না। মানে যে ফেসবুক ইউজ করতে পারে সে এআই ইউজ করতে পারে। তো সবাইকে মোটামুটি একটা কাতারে নিয়ে আসছে এআই। এআই আপনার নিজের জীবনটাকে কিভাবে পরিবর্তন করেছে? বেশ কিছু জিনিস এখন খুব সহজে তৈরি করতে পারি। আপনার এই পডকাস্টে আসার জন্য কন্টেন্ট বা যেটা নিয়ে আমার রিসার্চ করতে হবে, সেটা আমি একদিনে বসে করে ফেলেছি। আগে হয়তো এটা 3-4 দিনের প্রস্তুতি নিতে হতো। আচ্ছা, এআই দিয়ে আমি রিসার্চটা কমপ্লিট করে ফেলেছি, করে সেভাবে প্রস্তুতি নিয়েছি। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। তার মানে আপনার অনেক সময় সেভ হচ্ছে, এক জায়গায় ফোকাস থাকতে হয় না অনেক সময় ধরে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবং আপনার সাথে আজকে কথা বলে অনেক ভালো লেগেছে। আমরা অনেক কিছু শিখেছি। আমাদের যে গেস্টরা আসে তার সাথে সরাসরি কথা বলে কিন্তু আমার এক ধরনের ওয়ার্কশপ হয়ে যায়, এবং সাথে আমাদের অডিয়েন্সরাও অনেক কিছু শিখতে পারে। তাদের মনে আরও অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমাদের কমেন্টে লিখে দেবেন, আমরা উত্তর দেব, এবং আমরা আপনাদের প্রশ্নগুলো আমাদের যারা এক্সপার্টরা আসছেন তাদের কাছে আমরা পৌঁছে দেব। তাছাড়া আমাদের গেস্ট টিউটোরিয়ালের জন্য যে সাইটগুলো বা ইউটিউব ভিডিওগুলোর জন্য আপনাদের সাজেশন করেছে, সেই লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা একটু স্ক্রল করলে দেখবেন সেখানে লিঙ্কগুলো আছে, আমরা সেখানে লিঙ্কগুলো দিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন টেক শো উইথ নিসারের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা খুব শীঘ্রই আবার আপনাদের জন্য একজন নতুন বিশেষজ্ঞ, একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।